সকালের মৃদু শীতলতায় মুসৌরির উদ্দেশ্যে যাত্রা করা বাসটি পাহাড়ি পথ ধরে ধীর গতিতে এগিয়ে চলছিল। জানালার বাইরে কুয়াশার চাদর ছড়িয়েছিল, আর সূর্য পাহাড়ের আড়াল থেকে ধীরে ধীরে উঁকি দিতে শুরু করেছিল। বাসের ভেতরে যাত্রীরা নিজেদের ব্যাগ সামলাতে সামলাতে আর খালি সিট খুঁজতে খুঁজতে বসার চেষ্টা করছিলেন। ইঞ্জিনের গম্ভীর আওয়াজ পুরো পরিবেশে ছড়িয়ে পড়ছিল। বাস প্রায় ভর্তি হয়ে গিয়েছিল, আর খালি সিট খুব কমই বাকি ছিল। বিকাশ তাড়াহুড়ো করে বাসে উঠল এবং এদিক ওদিক তাকাতে লাগল। ঠিক তখনই কন্ডাক্টর ইশারা করল, সামনের সিটে জায়গা আছে, বসে যাও। সে কোনো কথা না বলে সেই সিটের দিকে এগিয়ে গেল। সিটে আগে থেকেই এক তরুণী জানালার দিকে বসেছিলেন। তার গায়ে হালকা ধূসর শান জড়ানো, আর তিনি শান্তভাবে বাইরের দিকে তাকিয়েছিলেন। বিকাশ একটু ইতস্তত করে কিনারে বসে পড়ল। দুজনের মাঝে বাসের যতটুকু জায়গা দরকার ছিল ঠিক ততটুকুই দূরত্ব রইল। সেই তরুণী ছিলেন অনন্যা। বাস চলতে শুরু করল এবং দুজনে কিছুক্ষণ কোনো কথা না বলে বসে রইল। বিকাশ নিজের ছোট ব্যাগটা হাঁটুর ওপর রেখে দিল এবং হাত দিয়ে শক্ত করে ধরে রাখল। তার চোখ নিচের দিকে নামানো ছিল, যেন কারো সাথে চোখাচোখি করার সাহসই নেই। অনন্যা এক পলক তাকে দেখলেন, তারপর আবার বাইরের দিকে তাকাতে লাগলেন। পাহাড়ি বাঁক আসতেই বাস হালকা ঝাঁকুনি দিয়ে দুলে উঠল এবং দুজন অনিচ্ছায় একটু কাছে চলে এলো। বিকাশ তৎক্ষণাৎ নিজেকে সামলে সোজা হয়ে বসে পড়ল। তার মুখে সংকোচ স্পষ্ট দেখা যাচ্ছিল। অনন্যা কিছু না বলে হালকা হাসির সাথে আবার জানালার দিকে তাকালেন। কয়েক মিনিট পর কন্ডাক্টর টিকিট কাটতে কাটতে তাদের কাছে এলো। সে দুজনের কাছ থেকে টিকিট চাইল এবং তারপর বিকাশকে জিজ্ঞাসা করল, মুসৌরিতে কোথায় নামবে? বিকাশ কয়েক পল চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, দেখে নেব। উত্তর শুনে কন্ডাক্টর একটু অবাক হল, কিন্তু এগিয়ে গেল। অনন্যা প্রথমবার তার দিকে মনোযোগ দিয়ে দেখলেন। উত্তরটা অদ্ভুত ছিল, কিন্তু গলায় কোনো ভান ছিল না। বিকাশ লাগাতার নিজের আঙুলগুলো মুচড়াচ্ছিল, যেন ভিতরে অস্থিরতা ভরে আছে। তার চোখের লালচে ভাব বলছিল যে সে সারা রাত ঘুমায়নি। বাস একটা ঢাবায় থামল এবং অধিকাংশ যাত্রী নিচে নেমে গেল। লোকেরা চা আর নাশতা নিতে লাগল, কিন্তু বিকাশ সিটেই বসে রইল। সে পকেট হাতড়াল এবং তারপর খালি হাত বের করে নিল। সে জানালার দিকে তাকিয়ে রইল যাতে কেউ তার অবস্থা বুঝতে না পারে। অনন্যা ফিরে এসে তার হাতে 2 কাপ চা ছিল। সে বসল এবং তার দিকে না তাকিয়ে একটা কাপ সিটের মাঝে হালকা করে রেখে দিল। ঠান্ডা হয়ে যাবে, সে স্বাভাবিক গলায় বলল। বিকাশ কয়েক পল চুপ করে রইল, তারপর ধীরে ধীরে কাপটা তুলে নিল। ধন্যবাদ, সে খুব ধীর গলায় বলল। চায়ের ভাব তার মুখে লাগছিল এবং প্রথমবার তার মুখে একটু উষ্ণতা দেখা গেল। দুজনে চুপচাপ চা খেতে লাগল, কিন্তু এখন নীরবতা অস্বস্তিকর ছিল না। বাস আবার চলতে শুরু করল। হঠাৎ জোরে ব্রেক লাগল এবং বিকাশের ব্যাগ নিচে পড়ে গেল। ব্যাগ থেকে একটা পুরনো ছবি বেরিয়ে সিটের নিচে চলে গেল। অনন্যা ঝুঁকে ছবিটা তুলল এবং এক পলকের জন্য সেটা দেখে নিল। ছবিতে হাসপাতালের বিছানায় হাসতে থাকা এক মহিলা ছিল এবং তার পাশে দাঁড়ানো বিকাশ। অনন্যা কোনো প্রশ্ন না করে ছবিটা তার দিকে এগিয়ে দিল। বিকাশ তাড়াতাড়ি ছবিটা নিয়ে ব্যাগে রেখে দিল, যেন কোনো ব্যক্তিগত স্মৃতি লুকিয়ে রাখছে। তার মুখে কষ্টের হালকা রেখা ফুটে উঠল এবং তৎক্ষণাৎ মিলিয়ে গেল। বাসের ভিতরে আবার নীরবতা ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর অনন্যা সহজস্বরে জিজ্ঞাসা করলেন, মুসৌরিতে নতুন এসেছ নাকি? বিকাশ জানালা দিয়ে বাইরে তাকাতে তাকাতে বলল, হ্যাঁ, হয়তো। তার উত্তর ছোট ছিল, কিন্তু গলায় ক্লান্তি ভরা ছিল। বাইরে পাহাড় ধীরে ধীরে শহরে বদলে যাচ্ছিল। কন্ডাক্টর আবার এলো এবং বলল, শেষ স্টপ মুসৌরি আইএসবিটি, সেখানেই নামতে হবে। বিকাশ মাথা নাড়ল, কিন্তু কিছু বলল না। তারপর হঠাৎ সে ধীরে ধীরে বলল, যেখানে শেষ স্টপ হবে সেখানেই। ঠিক আছে। কন্ডাক্টর হেসে কথা এড়িয়ে গেল। অনন্যা এখন বুঝতে শুরু করেছিলেন যে এই যুবকটি কোনো নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে না। তার চোখ বারবার খালি দৃষ্টিতে হারিয়ে যাচ্ছিল। বাসে লোকেরা নিজেদের দুনিয়ায় ব্যস্ত ছিল, কিন্তু সিটে বসা সফর আলাদা ছিল। দুজন অচেনা একই সিটে, কিন্তু আলাদা আলাদা কষ্ট নিয়ে। বাস শহরের ভিতরে প্রবেশ করতে লাগল এবং বাইরে মুসৌরির হইচই দেখা যেতে লাগল। লোকেরা ব্যাগ তুলতে লাগল, কিন্তু বিকাশ তেমনই বসে রইল, যেন নামার তাড়া নেই। তার আঙুলগুলো এখনও ব্যাগের পকড় ছাড়ছে না। অনন্যা ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, কেউ নিতে আসবে তোমাকে? বিকাশ হালকা হাসল এবং বলল, না, কেউ অপেক্ষা করে না।
তার গলা শান্ত ছিল, কিন্তু শব্দগুলো ভারী ছিল। প্রথমবার অনন্যার তার একাকিত্বের অনুভূতি হল। বাস মুসৌরি আইএসবিটিতে থামল এবং লোকেরা নামতে লাগল। বিকাশ ধীরে ধীরে উঠল এবং রাস্তা দেওয়ার জন্য সাইড হল। দুজন এক পলকের জন্য মুখোমুখি দাঁড়াল। বাইরে শহরের আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল এবং তাদের গল্প বাস শুরু হতে চলেছিল। বাস ধীরে ধীরে মুসৌরি আইএসবিটির প্ল্যাটফর্মে এসে থামল। বাইরে লোকের ভিড়, অটোওয়ালাদের আওয়াজ এবং সকালের ছোটাছুটি একসাথে দেখা যেতে লাগল। যাত্রীরা তাড়াতাড়ি নামতে লাগল, যেন প্রত্যেকের কোথাও পৌঁছনোর তাড়া আছে। কিন্তু বিকাশ কয়েক পলক নিজের সিটেই দাঁড়িয়ে রইল। অনন্যা নিজের ব্যাগ তুললেন এবং রাস্তা দিতে দিতে হালকা হাসি দিলেন। বিকাশ সাইড হয়ে তাকে নামার রাস্তা দিতে লাগল। দুজনে কিছু না বলে বাস থেকে নিচে নামল। কিন্তু অদ্ভুত ব্যাপার এই ছিল যে দুজনের পা একই দিকে চলতে শুরু করল, যেন সফর এখনও শেষ হয়নি। বাসস্ট্যান্ডে হালকা ঠান্ডা হাওয়া বইছিল এবং চায়ের দোকান থেকে ভাপ উঠছিল। লোকেরা নিজেদের আত্মীয়দের সাথে মিলিত হচ্ছিল, কেউ ফোনে লোকেশন বলছিল। বিকাশও ভিড়ের মাঝে দাঁড়িয়ে চারদিকে দেখছিল, কিন্তু তার মুখে স্পষ্ট ছিল যে সে কাউকে খুঁজছে না। অনন্যা কয়েক কদম এগিয়ে গিয়ে থেমে গেলেন এবং পেছনে ফিরে দেখলেন। বিকাশ সেখানেই দাঁড়িয়েছিল, যেন বুঝতে পারছে না এখন কোথায় যাবে। তার হাত এখনও ব্যাগকে শক্ত করে ধরে রেখেছে। সেই মুহূর্তে অনন্যার প্রথমবার অনুভূতি হল এই যুবকটি সত্যি একা। সে ফিরে তার কাছে এলেন এবং স্বাভাবিক স্বরে বললেন, চা খাবে? প্রশ্নটা হঠাৎ ছিল, কিন্তু গলায় আপনত্ব ছিল। বিকাশ একটু চমকে গেল, তারপর হালকা মাথা নাড়ল। দুজনে কাছের চায়ের দোকানের দিকে হাঁটতে লাগল। চায়ের দোকানদার ছোট গ্লাসে গরম চা ঢালছিল। আশেপাশে মজদুর, ড্রাইভার এবং যাত্রীরা দাঁড়িয়ে চা খাচ্ছিল। অনন্যা দুটো চা নিলেন এবং একটা কাপ তার দিকে এগিয়ে দিলেন। বিকাশ ধীরে ধীরে কাপ নিল, যেন উপকার নিতে ইতস্তত করছে। কয়েক পল দুজনে চুপচাপ চা খেতে লাগল। ভিড়ের আওয়াজ তাদের চারপাশে ছিল, কিন্তু তাদের মাঝের নীরবতা অন্যরকম ছিল। অবশেষে অনন্যা জিজ্ঞাসা করলেন, মুসৌরিতে কোথায় যাবে? বিকাশ চায়ের ভাব দেখতে দেখতে বলল, এখনও ঠিক করিনি। উত্তর শুনে অনন্যা তাকে গভীরভাবে দেখলেন। এখন স্পষ্ট হয়ে গিয়েছিল যে তার কোনো পরিকল্পনা নেই। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, আগে কখনো এসেছ এখানে? বিকাশ মাথা নেড়ে না বলল এবং চোখ নিচু করে নিল। কয়েক সেকেন্ডের নীরবতার পর বিকাশ নিজেই বলে উঠল, বাসে উঠে পড়লাম। তার গলা ধীর ছিল, কিন্তু সত্যি। সে আর কিছু বলল না, যেন শব্দ শেষ হয়ে গেছে। অনন্যা প্রশ্ন বাড়ালেন না। পাশ দিয়ে যাওয়া লোকের ভিড় লাগাতার বদলাচ্ছিল। প্রত্যেক মুখ কোনো গন্তব্যের দিকে এগোচ্ছিল। শুধু বিকাশই এমন ছিল যার পা থেমে আছে। সে খালি রাস্তার দিকে তাকালো এবং গভীর শ্বাস নিল। তার মুখে ক্লান্তির সাথে হাড়ের ভাব ছিল। অনন্যা সহজ স্বরে জিজ্ঞাসা করলেন, থাকার ব্যবস্থা আছে? বিকাশ হালকা হাসির সাথে বলল, না, দেখে নেব। আবার সেই উত্তর শুনে অনন্যা বুঝে গেলেন যে সে সত্যি লুকোচ্ছে না, বরং সত্যিটা এটাই। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে বলল, কাজ খুঁজতে এসেছি। বিকাশ মাথা নাড়ল, কিন্তু আত্মবিশ্বাস ছিল না। সে বলল যে আগে গ্রামে ছোট কাজ করত, কিন্তু এখন সব শেষ হয়ে গেছে। কথা অসম্পূর্ণ রইল। চা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু কথোপকথন এখনও শুরু হয়েছে। অনন্যা ভাবলেন, তারপর বললেন, আমার অফিসে একজন লোকের দরকার, ছোট কাজ। বিকাশ তৎক্ষণাৎ কিছু বলল না, যেন বিশ্বাস করতে ভয় পাচ্ছে। যদি মন চায় তো চলো, দেখে যেতে পারো। অনন্যা স্বাভাবিকভাবে বললেন। তার শব্দে দয়া ছিল না, বরং সুযোগ ছিল। বিকাশ প্রথমবার তার চোখের দিকে তাকাল। সেখানে সহানুভূতি ছিল, কিন্তু কোনো চাপ ছিল না। দুজনে বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে রাস্তার দিকে হাঁটতে লাগল। মুসৌরির সকাল এখন পুরোপুরি জেগে উঠেছে। দোকানের শাটার খুলছে এবং পাহাড় থেকে আসা রোদ রাস্তায় ছড়িয়ে পড়ছে। বিকাশ ধীরে ধীরে তার সাথে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে জিজ্ঞাসা করল, তুমি কেন সাহায্য করছ? প্রশ্নটা সোজা ছিল। অনন্যা কয়েক পল চুপ করে রইলেন। তারপর বললেন, কখনো কখনো কারো শুধু শুরু করার জন্য একটু সাহায্য লাগে। সে হেসে কথা শেষ করলেন। অটোয় বসার সময় বিকাশ এখন আগের মতো অস্বস্তিতে ছিল না। তার মুখে হালকা আশা দেখা যাচ্ছিল। শহর এখন তাকে ভয়ঙ্কর লাগছিল না। হয়তো প্রথমবার তার মনে হল যে সে পুরোপুরি একা নয়। অটো শহরের রাস্তা দিয়ে এগিয়ে চলছিল। জানালা দিয়ে আসা হাওয়া তার মুখ ছুঁয়ে যাচ্ছিল।
বিকাশ অনেকদিন পর গভীর শ্বাস নিল, যেন বুকে চেপে থাকা বোঝা একটু হালকা হয়ে গেছে। অনন্যা সামনে রাস্তা দেখছিলেন, কিন্তু তার মনে অনেক চিন্তা চলছিল। সে নিজেও বুঝতে পারছিলেন না যে সে এক অচেনা যুবকের ওপর ভরসা কেন করলেন। হয়তো একাকিত্ব মানুষকে অন্যের কষ্ট দ্রুত বুঝিয়ে দেয়। অটো একটা বড় কিন্তু শান্ত বাড়ির সামনে থামল। লোহার গেট ধীরে ধীরে খুলল এবং ভিতরে সবুজ বাগান দেখা গেল। বিকাশ অবাক হয়ে বাড়িটা দেখল, তারপর অনন্যার দিকে। তার ধারণা ছিল না যে তার জীবন এখন বদলে যাবে। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, এখানেই কাজ? অনন্যা হাসলেন এবং বললেন, হ্যাঁ, যদি তুমি চাও। বিকাশ প্রথমবার বিনা ইতস্ততায় মাথা নাড়ল। তার মুখে এখনও ক্লান্তি ছিল, কিন্তু এখন আশাও মিশে গিয়েছিল। লোহার বড় গেট খুলতেই বিকাশ ভিতরে পা রেখে থমকে গেল। সামনে সবুজ বাগান ছিল, যেখানে শিশির ভেজা ঘাস সকালের রোদে চকচক করছিল। বাড়িটা বড় ছিল, কিন্তু অদ্ভুতভাবে শান্তও ছিল। সেই শান্তিতে একাকিত্বের হালকা প্রতিধ্বনি অনুভূত হচ্ছিল। অনন্যা দরজা খুললেন এবং সহজ স্বরে বললেন, ভিতরে এসো, ঘাবড়ানোর দরকার নেই। বিকাশ ধীরে ধীরে ভিতরে এলো, যেন অন্য কারো দুনিয়ায় পা রাখছে। সে নিজের জুতো দরজার কাছেই খুলে রাখল। তার অভ্যেসে এখনও গ্রামের সরলতা ছিল। বাড়ির ভিতরে সব কিছু গোছানো ছিল, কিন্তু কোথাও না কোথাও খালি ভাব স্পষ্ট দেখা যাচ্ছিল। দেয়ালে ছবি ছিল, কিন্তু হাসির আওয়াজ নেই। বড় ঘরে হালকা সুগন্ধ ছিল এবং জানালা দিয়ে আসা রোদ মেঝেতে ছড়িয়ে পড়ছিল। বিকাশ চুপচাপ চারদিকে দেখতে লাগল। অনন্যা পানির গ্লাস তাঁর দিকে এগিয়ে দিলেন এবং বললেন, আগে আরাম করে নাও। তার গলায় আদেশ ছিল না, আপনত্ব ছিল। বিকাশ ধীরে ধীরে পানি নিল এবং ধন্যবাদ বলল। হয়তো অনেকদিন পর কেউ তাকে বসে পানি খেতে বলেছে। কিছুক্ষণ পর অনন্যা তাকে বাড়ির পেছনে তৈরি ছোট ঘরে নিয়ে গেলেন। ঘরটা পরিষ্কার ছিল, একটা বিছানা, আলমারি এবং জানালা দিয়ে দেখা যাওয়া বাগান। সে বললেন, এখনকার জন্য এখানেই থাকতে পারো। বিকাশ ঘরটাকে এমনভাবে দেখল যেন তার বিশ্বাসই হচ্ছে না। সে বিছানায় বসল এবং প্রথমবার গভীর শ্বাস নিল। বাইরে পাখির আওয়াজ আসছিল এবং হাওয়া ধীরে ধীরে পর্দা নাড়াচ্ছিল। অনেক দিনের ক্লান্তি তার মুখে নেমে এলো। তার চোখ নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছিল। যখন সে জেগে উঠল, তখন সন্ধে হয়ে গিয়েছিল। জানালা থেকে কমলা আলো ঘরে ছড়িয়ে পড়ছিল। কয়েক পল তার বুঝতেই পারল না সে কোথায় আছে। তারপর ধীরে ধীরে সকালের সব কথা মনে পড়তে লাগল। বাইরে থেকে বাসনের হালকা আওয়াজ আসছিল। সে সংকোচের সাথে ঘর থেকে বাইরে বেরোল। রান্নাঘরে অনন্যা চা বানাচ্ছিলেন। সে ঘুরে দেখলেন এবং হেসে বললেন, ভালো ঘুম হয়েছে? বিকাশ হালকা মাথা নাড়ল। তার মুখে অনেকদিন পর স্বস্তি দেখা যাচ্ছিল। অনন্যা তাকে চায়ের কাপ দিলেন এবং দুজনে ডাইনিং টেবিলে বসে পড়ল। নীরবতা ছিল, কিন্তু এখন সেটা অচেনা ধরনের ছিল না। অনন্যা ধীরে ধীরে বললেন, কাজ খুব বড় নয়, বাড়ি এবং অফিস দুটোই দেখতে হবে। বিকাশ মনোযোগ দিয়ে শুনছিল। তাকে কাজের চেয়ে বিশ্বাসের কথা বেশি ছুঁয়ে যাচ্ছিল। সে তৎক্ষণাৎ বলল, আমি পুরো চেষ্টা করব। পরের সকালে বিকাশ তাড়াতাড়ি উঠে গেল। অভ্যেসের জোরে সে উঠোন পরিষ্কার করতে শুরু করল। শুকনো পাতা জড়ো করতে করতে তার মুখে অদ্ভুত শান্তি ছিল, যেন কাজ করতে করতে তার মন হালকা হচ্ছে। অনন্যা জানালা থেকে তাকে দেখছিলেন। সে লক্ষ্য করলেন যে বিকাশ কিছু না বলে কাজ খুঁজে নেয়। তার মধ্যে দেখানোর ভাব ছিল না, শুধু দায়িত্ব ছিল। বাড়িতে অনেক মাস পর কারো কাজ করার আওয়াজ আসছিল। দিন কাটতে লাগল এবং বিকাশ ধীরে ধীরে বাড়ির পরিবেশে মিশে যেতে লাগল। সে ভাঙা গামলা ঠিক করল, বাগানে নতুন গাছ লাগাল। প্রত্যেক ছোট জিনিসে তার মনোযোগ দেখা যেত। বাড়ি এখন আগের মতো খালি লাগছিল না। এক সন্ধ্যায় বৃষ্টি শুরু হল। দুজনে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগল। হাওয়ায় মাটির গন্ধ ছিল এবং দূরের পাহাড় কুয়াশায় ঢাকা পড়ে গিয়েছিল। কিছু না বলেও দুজনের সাথে থাকার অনুভূতি হচ্ছিল। অনন্যা হঠাৎ জিজ্ঞাসা করলেন, মুসৌরি আসার সিদ্ধান্ত হঠাৎ নিয়েছিলে? বিকাশ কয়েক পল চুপ করে রইল। তার চোখে পুরনো স্মৃতি ফিরে এলো। সে ধীরে ধীরে বলল, কখনো কখনো থামা কঠিন হয়ে যায়। সে নিজের স্ত্রীর অসুস্থতা এবং তার চলে যাওয়ার কথা অসম্পূর্ণ শব্দে বলল। গলা স্থির ছিল, কিন্তু কষ্ট স্পষ্ট অনুভূত হচ্ছিল। অনন্যা বিনা বাধায় শুনতে লাগলেন। সেই মুহূর্তে দুজন অচেনা আর রইল না। কিছুক্ষণ পর অনন্যা শুধু এতটুকু বললেন, কষ্ট শেষ হয় না, শুধু বাঁচতে শিখে যায়। তার শব্দ সরল ছিল, কিন্তু অভিজ্ঞতায় ভরা। বিকাশ প্রথমবার অনুভব করল যে সামনের মানুষটাও ভেঙে গেছে। দিন যাওয়ার সাথে সাথে বিকাশের মুখ বদলাতে লাগল। সে দাড়ি ঠিক করল, পরিষ্কার কাপড় পরল এবং নিয়মিত কাজ করতে লাগল। তার চালে এখন আগের মতো ক্লান্তি ছিল না। বাড়ির স্টাফরাও তাকে সম্মানের সাথে দেখতে লাগল।
এক সকালে সে প্রথমবার নিজের সাথে হেসে আয়নায় দেখল, এটাই সেই লোক, কিন্তু এখন পুরোপুরি ভাঙা নয়। ছোট ছোট পরিবর্তন তার জীবনকে ধীরে ধীরে জোড়া দিচ্ছিল। হয়তো এটাই নতুন শুরু ছিল। অনন্যাও অনুভব করলেন যে বাড়িতে এখন নীরবতা কমে গেছে। চায়ের সময় এখন 2 কাপ বানানো হয়। কথোপকথন ছোট হয়, কিন্তু সত্যি হয়। দুজনের মাঝে অলিখিত বিশ্বাস জন্ম নিয়েছে। সেই সন্ধ্যায় বাগানে বসে বসে বিকাশ আকাশের দিকে তাকাল। অনেকদিন পর তার মনে হল যে জীবন পুরোপুরি শেষ হয়নি। হয়তো রাস্তা বদলে গেছে, কিন্তু সফর এখনও বাকি আছে। সকালের হালকা রোদ বাগানে ছড়িয়ে পড়েছিল এবং বিকাশ গাছগুলোকে পানি দিচ্ছিল। পানির ফোঁটা পাতায় চকচক করছিল এবং হাওয়ায় তাজা ভাবছিল। তার মুখে এখন আগের মতো অস্থিরতা দেখা যাচ্ছিল না। কাজ করতে করতে সে কখনো কখনো নিজেই হেসে উঠত। জানালার কাছে দাঁড়ানো অনন্যা তাকে চুপচাপ দেখছিলেন। তার মনে হল বাড়ির পরিবেশ বদলে গেছে। আগে যেখানে শুধু নীরবতা ছিল, এখন ছোট ছোট আওয়াজ জীবনের অনুভূতি দিচ্ছিল। সে বুঝতে পারছিলেন না পরিবর্তন বাড়িতে এসেছে নাকি তার ভিতরে। নাস্তার টেবিলে এখন দুজনে একসাথে বসতে শুরু করেছে। কথোপকথন ছোট হয়, কিন্তু সহজ হয়। কখনো আবহাওয়ার কথা, কখনো কাজের। মাঝে মাঝে নীরবতাও হয়, কিন্তু এখন সেটা বোঝা লাগে না। একদিন অনন্যা অফিসে যাওয়ার সময় বিকাশ সহজভাবে বলল, আজ বৃষ্টি হতে পারে, ছাতা নিয়ে নাও। অনন্যা কয়েক পল তাকে দেখতে লাগলেন। এতদিন পর কেউ তার ছোট্ট চিন্তা করেছে। সে হেসে ছাতা তুলে নিলেন। সন্ধ্যায় জোরে বৃষ্টি শুরু হলো এবং বিদ্যুৎও কিছুক্ষণের জন্য চলে গেল। বাড়িতে হালকা অন্ধকার ছড়িয়ে পড়ল এবং শুধু মোমবাতির আলো রইল। দুজনে বারান্দায় বসে বৃষ্টি দেখতে লাগল। ফোঁটার আওয়াজ পরিবেশকে শান্ত করে দিচ্ছিল। অনন্যা হঠাৎ জিজ্ঞাসা করলেন, তোমার এখানে অদ্ভুত লাগছে না তো? বিকাশ মাথা নেড়ে বলল, না, অনেক দিন পর কোথাও থামার মন হয়েছে। তার শব্দ সাধারণ ছিল, কিন্তু তাতে গভীর স্বস্তি ছিল। অনন্যা চোখ নামিয়ে নিলেন। ধীরে ধীরে দুজন একে অপরের অভ্যেস হয়ে যাচ্ছিল। সকালের চা একসাথে, সন্ধ্যার কথোপকথন একসাথে। বিনা ঠিক করে দিনের অংশ হয়ে যাওয়া তাদের নিজেদেরও বোঝা যাচ্ছিল না। এই সম্পর্ক নাম ছাড়াই মজবুত হয়ে উঠছিল। একদিন পাহাড়ার মহিলা বাড়িতে এলেন এবং যাওয়ার সময় অনন্যাকে ধীরে ধীরে কিছু বলে গেলেন। তার চলে যাওয়ার পর অনন্যা কিছুক্ষণ চুপ করে রইলেন। বিকাশ অনুভব করল যে তার মুখে হালকা বিষাদ এসে গেছে, কিন্তু সে কিছু জিজ্ঞাসা করল না। রাতের খাবারের সময় অনন্যা নিজেই কথা শুরু করলেন। সে বললেন, লোকেরা কথা বানাতে শুরু করেছে। বিকাশ বুঝে গেল কথা কী নিয়ে। সে তৎক্ষণাৎ চোখ নিচু করে নিল এবং চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর বিকাশ ধীরে ধীরে বলল, যদি তোমার অসুবিধে হচ্ছে তাহলে আমি অন্য কোথাও কাজ খুঁজে নেব। তার গলা শান্ত ছিল, কিন্তু ভিতরে ভয় লুকানো ছিল। এই বাড়ি ছেড়ে যাওয়ার চিন্তা তাকে আবার একা করে দিচ্ছিল। অনন্যা তৎক্ষণাৎ বললেন, আমি এমন কিছু বলিনি। তার গলা একটু জোরে হয়ে গেল। তারপর সে নিজেই শান্ত হয়ে গেল। সে ধীরে ধীরে যোগ করলেন, শুধু লোকেরা বোঝে না। দুজনের মাঝে আবার নীরবতা ছড়িয়ে পড়ল। সেই রাতে বিকাশ অনেকক্ষণ বাগানে বসে রইল। আকাশ পরিষ্কার ছিল এবং তারা চকচক করছিল। তার মনে হলো যেন জীবন আবার কিছু কেড়ে নিতে চলেছে। সে আবার কোনো জায়গার সাথে জড়িয়ে পড়তে ভয় পেয়ে গেল। জানালা থেকে অনন্যা তাকে দেখছিলেন। সে অনুভব করলেন যে বিকাশের চলে যাওয়ার চিন্তা তাকে অস্থির করে দিচ্ছে। এই অনুভূতি তার জন্য নতুন ছিল। অনেক দিন পর কারো চলে যাওয়ার ভয় তাকে অনুভব করিয়েছে। পরের সকালে পরিবেশ একটু সংকোচপূর্ণ ছিল। দুজনে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করছিল, কিন্তু চোখে অনেক অকথিত প্রশ্ন ছিল। ছোট ছোট কথাও এখন বেশি মানে রাখতে শুরু করেছে। দুপুরে অনন্যা চা বানিয়ে তাকে ডাকলেন। বিকাশ এলে সে সহজ স্বরে বললেন, লোকের কথা জীবন ঠিক করে না। বিকাশ তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তার চোখে কৃতজ্ঞতা স্পষ্ট ছিল। ধীরে ধীরে দুজন আবার স্বাভাবিক হয়ে উঠতে লাগল। একসাথে কাজ করতে করতে এখন ইতস্তত কমে গিয়েছিল। কখনো হালকা হাসি, কখনো ছোট ঝগড়া। বাড়িতে আপনত্ব বাড়তে লাগল। এই সম্পর্ক এখন দায়িত্বের চেয়ে এগিয়ে গেছে। এক সন্ধ্যায় অনন্যা পুরনো ছবির অ্যালবাম দেখছিলেন। বিকাশ পাশ দিয়ে যাচ্ছিল, তখন তার চোখ অ্যালবামে পড়ল। তাতে অনন্যা নিজের স্বামীর সাথে হাসতে দেখা যাচ্ছিল। সে চুপচাপ এগিয়ে গেল, কিছু না জিজ্ঞাসা করে। অনন্যা তাকে থামিয়ে বললেন, কখনো কখনো স্মৃতি সাথে থাকে, কিন্তু জীবন এগিয়ে চলে। বিকাশ মাথা নাড়ল এবং প্রথমবার সহজ হাসি দিল। দুজনে বিনা শব্দে একে অপরের কষ্ট বুঝে নিল। এখন তাদের মাঝে কথোপকথন কম এবং বোঝাপড়া বেশি হয়ে গিয়েছিল। একসাথে বসাই যথেষ্ট হয়ে উঠেছিল। দুজনের মনে হতে লাগল যে একাকিত্ব ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কেউ এই অনুভূতির নাম দিতে চেষ্টা করল না। সেই রাতে অনন্যা অনুভব করলেন যে বাড়ি এখন বাড়ির মতো লাগতে শুরু করেছে,
খালি ঘরগুলো এখন ভয়ঙ্কর লাগে না। কোথাও না কোথাও বিকাশের উপস্থিতি তার জীবনের নীরবতা ভরে দিয়েছে। অন্যদিকে বিকাশও বুঝে গিয়েছিল যে এটা শুধু চাকরি নয়, এই জায়গা তাকে বাঁচতে শেখাচ্ছে। কিন্তু তার ভয় ছিল কোথাও এসব আবার কেড়ে না নেয়। সকালের হালকা রোদ জানালা দিয়ে ঘরে আসছিল, কিন্তু বিকাশ সেদিন খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিল। সারা রাত সে ঠিকমতো ঘুমাতে পারেনি। তার মনে একটাই কথা ঘুরছিল, হয়তো এখন তাকে এখান থেকে চলে যাওয়া উচিত। বাইরে বাগানে নীরবতা ছিল, কিন্তু তার ভিতরে ঝড় চলছিল। সে ধীরে ধীরে আঙিনায় এলো এবং গাছগুলোকে পানি দিতে লাগল। প্রত্যেক গাছ দেখতে দেখতে তার গত মাসগুলোর স্মৃতি মনে পড়তে লাগল। এটাই সেই জায়গা যেখানে সে আবার হাসতে শিখেছে। কিন্তু এখন তার মনে হচ্ছিল যে তার জন্য অনন্যাকে লোকের কথা শুনতে হচ্ছে। নাশতার টেবিলে সেদিন দুজনে চুপ ছিল। অনন্যা অনুভব করলেন যে বিকাশ কিছু বলতে চায়। সে অপেক্ষা করলেন, কিন্তু বিকাশ শব্দ খুঁজে পাচ্ছিল না। অবশেষে সে ধীরে ধীরে বলল, তোমার সাথে একটা কথা বলতে চাই। অনন্যা তার দিকে তাকালেন এবং শান্ত স্বরে বললেন, বলো। বিকাশ চোখ নিচু করে বলল, আমি ভাবছি এখন অন্য কোথাও কাজ খুঁজে নে। এটা শুনতেই কয়েক পলের জন্য পরিবেশ একদম স্থির হয়ে গেল। অনন্যা তৎক্ষণাৎ কোনো উত্তর দিলেন না। সে শুধু চায়ের কাপ টেবিলে রেখে দিলেন এবং জানালার দিকে তাকাতে লাগলেন। তার মুখে হালকা অস্থিরতা দেখা গেল, কিন্তু সে নিজেকে সামলে নিলেন। বিকাশের মনে হল সে হয়তো সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বিকাশ আরও বলল, লোকেরা কথা বানাচ্ছে, আমি চাই না তোমার জন্য কেউ ভুল ভাবে। তার গলায় সম্মান ছিল, দূরত্ব নয়। সে সত্যিই তার সম্মান বাঁচাতে চাইছিল। এটা শুনে অনন্যার চোখ একটু ভিজে গেল। কিছুক্ষণের নীরবতার পর অনন্যা ধীরে ধীরে বললেন, তাহলে তুমি চলে যাচ্ছ কারণ লোকেরা কিছু বলছে? বিকাশ মাথা নাড়ল। সে উত্তর দিল না, কিন্তু তার নীরবতাই সব বলে দিচ্ছিল। অনন্যা উঠে বাগানের দিকে চলে গেলেন। বিকাশ বুঝতে পারল না সে কিছু ভুল বলেছে কিনা। হাওয়া হালকা বইছিল এবং গাছের পাতা সরসর করে উঠছিল। পরিবেশে অকথিত অস্থিরতা ভরে গিয়েছিল। কয়েক মিনিট পর অনন্যা ফিরে এলেন এবং তার সামনে দাঁড়ালেন। তার গলা শান্ত ছিল, কিন্তু হৃদয়ের কথা প্রথমবার বাইরে আসছে। সে বললেন, তোমার আসার আগে এই বাড়ি শুধু মকান ছিল। বিকাশ অবাক হয়ে তার দিকে তাকাল। অনন্যা আরও বললেন, আমি একা থাকার অভ্যাস করে নিয়েছিলাম, কিন্তু তুমি বিনা চেষ্টায় সেই অভ্যাস বদলে দিয়েছ। তার চোখে সত্যতা স্পষ্ট দেখা যাচ্ছিল। বিকাশ কিছু বলতে পারল না, তার কাছে শব্দ ছিল না। সে শুধু এতটুকু বলল, আমি তোমার উপকার কখনো ভুলব না। এটা শুনতেই অনন্যা আলকা হাসলেন এবং মাথা নাড়লেন। এটা উপকার নয়, সে ধীরে ধীরে বললেন, হয়তো আমাদের দুজনেরই কারো দরকার ছিল। হাওয়া হঠাৎ আরও হালকা লাগতে লাগল। দুজনের মাঝের দূরত্ব এখন আগের মতো রইল না। সেদিন প্রথমবার দুজনে অনেকক্ষণ একসাথে বসে রইল। কোনো বড় কথা হল না, শুধু নীরবতা ভাগ করা হল। সেই নীরবতায় আপনত্ব ছিল, বিশ্বাস ছিল। দুজনে বুঝে গিয়েছিল যে এই সম্পর্ক এখন শুধু কাজের নয়। কয়েকদিন পর বিকাশ শহরে ছোট চাকরিও শুরু করল। সে সকালে অফিসে যায় এবং সন্ধ্যায় বাড়ি ফেরে। এখন সে অতিথি নয়, বাড়ির অংশ লাগতে শুরু করেছে। পাড়ার লোকের কথা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। এক সন্ধ্যায় মন্দিরে বার্ষিক পূজা ছিল এবং অনন্যা সহজভাবে বললেন, চলো সাথে। বিকাশ হালকা হাসির সাথে হ্যাঁ বলল। দুজনে একসাথে মন্দিরে পৌঁছাল, যেখানে সন্ধ্যার আরতি শুরু হয়ে গিয়েছিল। ঘণ্টার আওয়াজ এবং প্রদীপের আলোর মাঝে দুজনে শান্ত দাঁড়িয়েছিল। পূজা শেষ হওয়ার পর পুরোহিতজি তাদের একসাথে দেখে আশীর্বাদ দিলেন। সেই মুহূর্তে দুজনে একে অপরের দিকে তাকাল, যেন বিনা বলে অনেক কিছু ঠিক হয়ে গেছে। কয়েক সপ্তাহ পর সেই মন্দিরেই সাধারণভাবে বিয়ে হল। কোনো শোরগোল নেই, কোনো ভিড় নেই, শুধু কয়েকজন কাছের লোক এবং শান্ত হাসি। এই বিয়ে উৎসাহের চেয়ে স্বস্তির ছিল। বাড়ি ফেরার সময় সেই বাগান আবার রোদে চকচক করছিল। এখন এই বাড়ি সত্যিই পূর্ণ লাগছিল। দুটো আলাদা রাস্তা থেকে আসা লোক এখন একই সফরের সঙ্গী হয়ে গেছে। সকালের চা এখনও সেই ছিল, কিন্তু অনুভূতি বদলে গেছে। বিকাশ গাছগুলোকে পানি দেয় এবং অনন্যা বারান্দা থেকে তাকে দেখে। দুজনের চোখে এখন একাকিত্ব নেই। একদিন বিকাশ হেসে বলল, অদ্ভুত ব্যাপার, সেদিন বাসে সিট না পেলে হয়তো জীবনও পেতাম না। অনন্যা হেসে উঠলেন এবং বললেন, কখনো কখনো সফরই গন্তব্য হয়ে যায়। পাহাড়ে উঠতে থাকা সূর্য ধীরে ধীরে পুরো বাড়িকে আলোয় ভরে দিচ্ছিল।
নতুন সকাল, নতুন শুরু এবং নতুন সম্পর্ক। সব কিছু শান্ত এবং সত্যি ছিল। কখনো বাসে মিলে যাওয়া দুই অচেনা এখন একে অপরের ঘর হয়ে গেছে। বন্ধুরা, এখন তোমরা বলো, তোমাদের জীবনেও কখনো এমন কোনো মানুষ এসেছে যে কোনো সম্পর্ক ছাড়াই তোমার পাশে দাঁড়িয়েছে? যদি সেদিন বাসে অনন্যা বিকাশের সাহায্য না করতেন, তাহলে কি বিকাশের জীবন বদলাতে পারত? তোমরা কি মানো যে সত্যিকারের ভালোবাসা বয়স বা অবস্থা দেখে না, বরং হৃদয়ের বোঝাপড়া থেকে হয়? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি তোমাদের জায়গায় অনন্যা হতে, তাহলে কি তোমরাও এক অচেনার ওপর এতটা বিশ্বাস করতে? তোমাদের উত্তর কমেন্টে অবশ্যই লিখো, কারণ তোমাদের প্রত্যেক গল্প অন্য কাউকে আশা দিতে পারে। যদি এই গল্পটি তোমাদের হৃদয়ে ছুঁয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেল লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করো। কমেন্টে তোমাদের এবং তোমাদের শহরের নাম লিখো, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্পগুলো কোথায় কোথায় হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। আবার দেখা হবে এক নতুন আবেগপূর্ণ গল্পের সাথে। ততক্ষণ সুখে থেকো, সুস্থ থেকো এবং তোমাদের সম্পর্কগুলোকে সময় দাও।